ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আজ থেকে আমরা শুরু করব দণ্ডবিধি 1860। যেহেতু দণ্ডবিধি 1860 একটি বড় আইন, সেহেতু আমরা আমাদের রিডিং কন্টেন্টে এবার চেষ্টা করব দণ্ডবিধিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং পড়তে। দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন। ইহার বলবৎকাল অক্টোবর 6, 1860। প্রথম পরিচ্ছেদ অবতরণিকা বা প্রস্তাবনা। যেহেতু বাংলাদেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা সমীচীন ও প্রয়োজনীয়, সেই হেতু নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল। বিশ্লেষণ: আলোচ্য আইনে সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা হইয়াছে, সেই উদ্দেশ্যে দণ্ডবিধি বিধিবদ্ধ করা হইয়াছে। আলোচ্য আইনেই ইহাই প্রস্তাবনা। সাধারণ দণ্ডবিধি। দণ্ডবিধি প্রচলিত হইবার পূর্বে দেশে দণ্ডের বিধান ছিল। এই বিষয়ে অর্থাৎ অপরাধ ও তাহার দণ্ডবিধানের ব্যাপারে সাধারণত ইসলামী আইন কার্যকর ছিল। পরবর্তীকালে অর্থাৎ 1802, 1808, 1817, 1825, 1827 ও 1832 সালে অনেক রেগুলেশন জারি হয় এবং তদ্বারা অপরাধ ও তাহার দণ্ডের ব্যবস্থা করা হয়। এই আইন 1860 সালে গৃহীত হয় এবং 1962 সালে কার্যকরী হয়। এই বিলম্বের কারণ আছে। এই আইন প্রাদেশিক ভাষায় অনুবাদ করা হয় এবং সর্বত্র প্রচার করা হয় এবং অবশেষে আমলে আনা হয়। আইনের ব্যাখ্যার সূত্র: আইন ব্যাখ্যা করিবার সময়, বিশেষ করিয়া দণ্ডবিধি ব্যাখ্যার সময়ে আইনের ধারায় ব্যবহৃত শব্দাবলীর সাধারণ অর্থ গ্রহণ করিতে হয়। আইনের ধারায় ব্যবহৃত শব্দের সংজ্ঞা দেওয়া থাকিলে তাহাই গ্রহণ করিতে হয়। উক্তরূপ সংজ্ঞা না থাকিলে আবিধানিক অর্থ গ্রহণ করা বাঞ্ছনীয়। অবশ্য আবিধানিক অর্থ গ্রহণের ফলে যদি একটি অসম্ভব পরিণতি আসিয়া পড়ে, তবে তাহা বর্জন করা অসমীচীন নহে। দণ্ডবিধি ব্যাখ্যা করিবার সময় দণ্ডবিধি প্রণেতাগণের অভিপ্রায় বুঝিবার চেষ্টা করা উচিত। সেই উদ্দেশ্যে প্রণেতাগণের নোট দেখা যাইতে পারে। দণ্ডবিধি একটি স্বয়ংসম্পূর্ণ বিধি, সুতরাং ইহার অর্থ করিবার সময় ইহার বহির্ভূত কিছুই বিবেচ্য নহে। দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় যে ইহার ব্যবহৃত ভাষার দুইটি অর্থ গ্রহণ সম্ভব, তবে সেই ক্ষেত্রে তেমন অর্থ গ্রহণ করিতে হইবে যাহা আসামির স্বাধীনতার পক্ষে। দণ্ডবিধির ধারাসমূহের যে ভাষ্য ব্যবহার করা হয়েছে, সেই ভাষার মধ্যে যাহা আছে তদ্বারা দণ্ডবিধির অর্থ গ্রহণ করিতে হইবে। ভাষার মধ্যে স্পষ্ট করিয়া বলা হয় নাই, এই অজুহাতে কোন ইঙ্গিতের উপর নির্ভর করিয়া বা অনুমান যুক্তির ভিত্তিতে আসামিকে দোষী করা যায় না। দণ্ডবিধি নাগরিকের স্বাধীনতাকে আঘাত করে, তাই ইহার ব্যাখ্যা স্বাভাবিক এবং সম্পূর্ণ নিখুঁত হওয়া প্রয়োজন। দণ্ডবিধি ব্যাখ্যা করিতে গিয়া যদি সন্দেহের সম্মুখীন হইতে হয়, তবে সেই সন্দেহের ফায়দা আসামি পাইবে। আইনের ব্যাখ্যা প্রধানতম পন্থা হইতেছে সুপ্রিম কোর্টের নজিরের ভিত্তিতে উহা করা। বাংলাদেশ সংবিধানের 111 অনুচ্ছেদে ঘোষণা করিয়াছে যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সকল আদালত মানিতে বাধ্য। এখানে যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যার কথা বলা হচ্ছে, এইগুলা নজির, বিভিন্ন মামলার নজিরকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছে। বিধিবদ্ধ আইনের অতীত প্রয়োজন নাই, যদি না আইনে সেইরূপ নির্দেশ থাকে। বিধিবদ্ধকরণ: যে ক্ষেত্রে আইন বিধিবদ্ধ হয়, সেই ক্ষেত্রে উক্ত বিষয়ে আইন সন্ধান করিবার জন্য অতীতের দিকে দৃষ্টি নিক্ষেপ করা অনুচিত। বিধিবদ্ধ আইনকে নিবিষ্ট চিত্তে পর্যালোচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। পূর্বে আইনের ব্যবস্থা কি ছিল তাহা বিবেচনা করিয়া এবং তাহার দ্বারা প্রভাবিত হইয়া আলোচ্য বিধিবদ্ধ আইনের ব্যাখ্যা করা অনুচিত। অতীতের দিকে তাকাইয়া অতীতের ব্যবস্থা বিবেচনা করিয়া যদি বর্তমান আইনের অর্থ গ্রহণ করিতে হয়, তবে আইনের বিধিবদ্ধকরণ অর্থহীন হইয়া পড়ে। আইনের ব্যবস্থা নির্ণয় করিতে যদি অতীতের নজিরসমূহ হাতড়াইয়া বেড়াইতে হয়, তবে যে উদ্দেশ্যে আইন বিধিবদ্ধ করা হইয়াছে তাহা ব্যর্থ হইয়া যায়। অবশ্য কোনো অবস্থায় অতীতের অবস্থাকে বিবেচনা করা যাইবে না।
এমন উক্তি ঠিক নয়। দণ্ডবিধিতে এমন শব্দ থাকা সম্ভব, ইহা বিধিবদ্ধ হইবার পূর্বে সেই শব্দগুলি একটি বিশেষ অর্থ বহুদিন ধরিয়া বহন করিতেছে। সেই অর্থ নির্ণয় করিবার জন্য অতীতের দৃষ্টি নিক্ষেপ শুধু বাঞ্ছনীয় নহে, প্রয়োজনীয়। প্রস্তাবনা। প্রস্তাবনাকে আইনের অংশরূপে গণ্য করা হয়। আইনকে ব্যাখ্যা করিবার জন্য তাই প্রস্তাবনাকে বিবেচনায় আহ্বান করা যায়, কিন্তু তাই বলিয়া প্রস্তাবনাকে এমন শক্তিধর করিয়া তোলা যায় না যে উহা আইনের বিস্তারকে সংহত করিতে পারে। প্রস্তাবনায় আভাসিত এলাকার নির্দেশও আইনের বিচরণ থাকিতে পারে। দণ্ডবিধির প্রস্তাবনায় দণ্ডবিধি প্রণয়নের উদ্দেশ্য ব্যক্ত হইয়াছে। এই উদ্দেশ্য হইতেছে দেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধি ব্যবস্থা করা। ধারার শিরোনামা। আলোচ্য আইনের প্রত্যেক ধারায় একটি শিরোনামা আছে। ইহার একমাত্র কাজ হইল ধারার বিষয়বস্তু সংক্ষেপে ইঙ্গিত করা। ইহা অন্য কোনো মূল্য বহন করে না। আইনের ধারা ব্যাখ্যা করিবার সময় তাই এগুলি সর্বতোভাবে উপেক্ষণীয়। উদাহরণ: দণ্ডবিধি ধারা সমূহে সমগ্র আইন বিধৃত। উদাহরণ দ্বারা কোনো বিধান প্রদত্ত হয় নাই। উদাহরণ না থাকিলেও আইনের কোনো ক্ষতিবৃদ্ধি হইত না। ধারাকে বুঝিবার জন্য উদাহরণ দেওয়া হইয়াছে লর্ড অকল্যান্ডস রিপোর্টের মতে, কিন্তু তাই বলিয়া উদাহরণ একেবারে অর্থহীন নহে। ইহা ধারার অংশ না হলেও অংশেরই অংশ, সুতরাং এইগুলি উপেক্ষা করা অনুচিত। উদাহরণ সমূহ খুবই উপকারী। আইন প্রয়োগ এবং কার্যকারী করিবার ক্ষেত্রে এইগুলির অবদান অপরিসীম। ধারা ১, বিধির শিরোনামা ও কার্যকারিতার সীমা। এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হইবে এবং ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হইবে। বিশ্লেষণ। প্রত্যেক আইনের একটি নাম থাকে, নামেই ইহার পরিচয় হয়। সাল ও নম্বর দিয়া আইনের পরিচয় হয়। আলোচ্য আইনের সেই পরিচয় আছে। ইহা 1860 সালের 45 নম্বর আইন। শিরোনামা। শব্দটি শিরোনামা নহে, ইহা একটি বিদেশি শব্দ। বাংলায় নানা আইনের শব্দটি শিরোনামা বলা হয়েছে। আলোচ্য আইনের নাম দণ্ডবিধি। দণ্ডবিধি নামেই ইহার সর্বাধিক পরিচয়। যদিও এই আইনের নাম দণ্ডবিধি, তবুও ইহা যুগপৎ, অপরাধ ও দণ্ড এই দুইটি বিষয়ের বিধান দিয়াছে। তাই ইহা নামে শুধু দণ্ডের বিধানমূলক হইলেও আসলে ইহা অপরাধের সংজ্ঞামূলক। এই আইনকে কোড বলা হইয়াছে, যাহা পূর্বতন সকল আইনকে বিবেচনার অধিকারে রাখিয়া তৎসঙ্গে বর্তমান পরিস্থিতি যোগ করিয়া সংকলিত হয়, তাহাকে আইনের ভাষায় কোড বলা হয়। এই আইন 1862 সালের 1 জানুয়ারি তারিখে কার্যকর হয়। তৎপূর্বে দেশে অন্য প্রকার আইন প্রচলিত ছিল। আলোচ্য আইন সমগ্র বাংলাদেশে প্রযুক্ত হইবে। বাংলাদেশের জাহাজ, তাহা সশস্ত্র বা নিরস্ত্র যাহাই হোক না কেন, এবং বাংলাদেশের নাগরিকদের মহাসমুদ্রস্থিত জাহাজ এবং বন্দরে উপনীত বিদেশি নাগরিকদের জাহাজ, এইগুলির প্রত্যেকটি আইনগতভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উপরে অবস্থিত বায়ুমণ্ডল বাংলাদেশেরই। বাংলাদেশের বিমানও একইভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত। আলোচ্য আইনে যেই সমস্ত অপরাধের কথা আছে, তাহার তদন্ত ও বিচার প্রভৃতি সম্পর্কে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করিতে হয়। আলোচ্য আইনে তাই মূল আইন এবং ফৌজদারি কার্যবিধিকে বিশ্লেষণ আইন বলা হয়। বাংলাদেশের এলাকা যতদূর বিস্তৃত, সংবিধানে তাহা বর্ণনা করা হইয়াছে। এ প্রসঙ্গ সমর্থ যে এই আইনের নাম বাংলাদেশ দণ্ডবিধি নহে। এই আইনের নাম আদিতে ভারতীয় দণ্ডবিধি ছিল, পরে ইহার নাম পাকিস্তানি দণ্ডবিধি হয়, বর্তমানে ইহার নাম দণ্ডবিধি। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ সমূহের শাস্তি। প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে এই বিধির বিধান সমূহের পরিপন্থী যে কার্য বা বিচ্যুতির জন্য দোষী গণ্য হইবে, তাহার প্রত্যেক কার্য ও বিচ্যুতির জন্য এই বিধির অধীনে এবং প্রকারান্তে নহে দণ্ডনীয় হইবে। বিশ্লেষণ। ক, যে ব্যক্তি বাংলাদেশের এলাকার মধ্যে এমন কোন কাজ করে
বা খ যে ব্যক্তি বাংলাদেশের এলাকার মধ্যে এমন কোন কর্ম বিচ্যুতি বা বিরতি করে, গ যে ব্যক্তি বা কর্ম বিচ্যুতি বা বিরতি আলোচ্য আইনের বিধানের পরিপন্থী হয়, এবং ঘ তৎকারণে উক্ত ব্যক্তি বাংলাদেশের এলাকার আলোচ্য আইনের বিধান বহির্ভূত কাজ বা কর্ম বিচ্যুতির জন্য দোষী গণ্য হয়, সেই ক্ষেত্রে যেই ব্যক্তি আলোচ্য বিধির অধীন শাস্তিযোগ্য হইবেন, চ তিনি অন্য কোনোভাবে শাস্তি পাইবেন না। আলোচ্য ধারার মূল বক্তব্য হচ্ছে, আলোচ্য আইনের বিধান পরিপন্থী কাজ বা কর্মবিচ্যুতি বা বিরতি যাহারা করিবেন তাহারা প্রত্যেকেই আলোচ্য আইন অনুযায়ী দণ্ডনীয় হইবে। আলোচ্য আইন বলবৎ হইবার জন্য একটি মাত্র শর্ত প্রয়োজন, এবং তাহা হইতেছে অপরাধমূলক কাজ বা কর্মবিচ্যুতি বা বিরতি বাংলাদেশের এলাকার মধ্যে সংঘটিত হইতে হবে। প্রত্যেক ব্যক্তি, আলোচ্য ধারায় প্রত্যেক ব্যক্তি শব্দদ্বয় ব্যবহার করা হইয়াছে, ইহার প্রতিক্রিয়া অতি সুস্পষ্ট। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, বর্ণ প্রভৃতি কোনো কারণেই অপরাধ করিলে কেহ শাস্তি এড়াইতে পারিবেন না, অথবা একই অপরাধের জন্য জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতির কারণে বিভিন্ন প্রকার শাস্তি হইবে না। যে বিদেশী বা বিদেশিনী বাংলাদেশে প্রবেশ করেছে এবং যে বিদেশী বা বিদেশিনী বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশে প্রচলিত আইনের হেফাজত মানিয়া নেন, তিনি আলোচ্য আইনের অধিকার এড়াইয়া যাইতে পারেন না। কোন বিদেশী তাই এই অজুহাত দেখাইয়া মুক্তি পাইতে পারেন না যে তিনি যাহা করিয়াছেন তাহা বাংলাদেশে অপরাধ হইলেও তাহার দেশে অপরাধ নহে। অবশ্য এই অজুহাত তাহার শাস্তির পরিমাণ কমাইয়া দিতে সাহায্য করিতে পারে। প্রত্যেক ব্যক্তির মধ্যে নিম্নলিখিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত নহেন। নিম্নলিখিত ব্যক্তিগণ আলোচ্য আইনের পূর্ণ অধিকার অধীনে নহেন। ক বিদেশী রাজাগণ আলোচ্য আইনের অধীনে নহেন। খ রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কর্মচারীবৃন্দ আলোচ্য আইনের অধীনে নহেন। তাহারা যদি কোনো অপরাধ করেন তবে তাহাদেরকে দেশে ফিরাইয়া দেওয়া যায়, তাদের স্ব স্ব দেশে তাহাদিগের বিচার করিবে। গ যুদ্ধবন্দীদের আলোচ্য আইনের অধীনে বিচার করা যায় না। ঘ দেশের আমন্ত্রণে বিদেশি সেনাবাহিনী দেশে প্রবেশ করিলে তাহারা আলোচ্য আইনের অধীন হন না। রাষ্ট্রপতি। সংবিধানের 52 অনুচ্ছেদে বলা হইয়াছে, 52 অনুচ্ছেদের 1 সংবিধানের 53 অনুচ্ছেদে হানি না ঘটাইয়া বিধান করা হইতেছে যে রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। 2 রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু করা যাইবে না, এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। চ সরকারি কর্মচারী। এই প্রসঙ্গে ফৌজদারি কার্যবিধির 32 ও 197 ধারা উদ্ধৃতিযোগ্য। ধারা 132 এই অধ্যায় অনুসারে কৃত কার্যের জন্য ফৌজদারিতে সোপর্দকরণের বিরুদ্ধে রক্ষা ব্যবস্থা। সরকারের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যায় অনুসারে কৃত বলিয়া কথিত কোনো কার্যের জন্য কাহারও ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাইবে না। ক এই অধ্যায় অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনা কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। খ 131 ধারা অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনা পরিচালক কোনো অফিসার। গ 128 অথবা 130 ধারা অনুসারে প্রদত্ত রিকুইজিশন অনুযায়ী সরল বিশ্বাসে কোনো কার্য পরিচালক ব্যক্তি। ঘ যে আদেশ তিনি মানিতে বাধ্য এইরূপ কোনো আদেশ পালন করিতে গিয়া কৃত কোনো কার্য পরিচালক কোনো নিম্ন পদস্থ অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবক উক্ত কার্য দ্বারা কোনো অপরাধ করিয়াছে বলিয়া ধরা যাইবে না।
তবে শর্ত থাকে যে সরকারের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সেনাবাহিনী কোনো অফিসার বা সৈনিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি আদালতে এইরূপ কোনো মামলা দায়ের করা যাইবে না। ধারা 197, বিচারক ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা। এইরূপ মামলা রুজু করিবার ব্যাপারে সরকারের ক্ষমতা। উপধারা 1, দণ্ডবিধির 19 ধারার অর্থ অনুসারে কোন জজ অথবা কোন ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বা সরকারের অনুমতি ব্যতীত অপসারণযোগ্য নহে এইরূপ কোন সরকারি কর্মচারী যখন এইরূপ কোন অপরাধে নিযুক্ত হন যাহা তিনি তাহার সরকারি কর্তব্য পালনের সময় বা পালনরত থাকাকালে বলিয়া কথিত সময় করিয়াছেন বলিয়া দাবি করা হইয়াছে, তখন সরকারের পূর্ব অনুমতি ব্যতীত কোন আদালত সেইরূপ অপরাধ আমলে লইবেন না। উপধারা 2, উক্ত জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অপরাধ বা অপরাধ সমূহের মামলা যাহার দ্বারা ও কিভাবে পরিচালিত হইবে সরকার তাহা স্থির করিতে পারিবেন এবং কোন আদালতে এই মামলা বিচার হইবে তাহা নির্দিষ্ট করিয়া দিবেন। বিদেশী দ্বারা সংগঠিত অপরাধ। বাংলাদেশের অভ্যন্তরে যে ব্যক্তি কোনো অপরাধ করে সেই ব্যক্তি কোনো ব্যতিক্রমের মধ্যে না পড়িলে বাংলাদেশের আইনে দণ্ড পাইবে। প্রত্যেক ব্যক্তি বলিতে বিদেশীও বুঝায়, প্রকারান্তরে নহে। আলোচ্য আইনে বলা হইয়াছে, এই আইনের অধীন যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের শাস্তি আলোচ্য আইন অনুযায়ী হইবে, অন্য প্রকারে নহে। অন্য কোন আইনে এই একই অপরাধের জন্য শাস্তির বিধান থাকিলে জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারা অনুযায়ী যে কোনো সংশ্লিষ্ট আইনের অধীনে বিচার চলিবে, কিন্তু একই অপরাধের জন্য একাধিকবার অভিযোগ চলিবে না। অন্যান্য আইনের দণ্ডবিধি বিধান সত্ত্বেও ভিন্ন প্রকার শাস্তির বিধান থাকিলে সেই ক্ষেত্রে সেই আইন বলবৎ হইবে। অন্যান্য আইন থাকা সত্ত্বেও আলোচ্য আইনের শাস্তি বিধান বেআইনি নহে। শাস্তি দানের অধিকার। একমাত্র রাষ্ট্রই শাস্তি দিতে পারে। কোন ব্যক্তি নিজের হাতে আইন গ্রহণ করিয়া অপরাধীকে শাস্তি দিতে পারে না। অপরাধ কি? এই ধারার সহিত 5 ধারা মিলাইয়া পড়িলে অপরাধ কি তৎসম্পর্কে ধারণা লাভ করা যায়। দণ্ডবিধিতে বিশেষ আইনে ও স্থানীয় আইনে যে কর্ম বা কর্মবিরতি অপরাধ বলিয়া চিহ্নিত হইয়াছে তাহাই এবং কেবলমাত্র তাহাই অপরাধ। উদাহরণ দেওয়া যাইতে পারে, কোন ব্যক্তি যদি একটি 15 বছর 11 মাস 19 দিন 23 ঘন্টা বয়স্ক মেয়েকে তাহার অভিভাবকের বিনা অনুমতিতে লইয়া যায় তবে তাহার 7 বৎসর কারাদণ্ড হইতে পারে। মেয়েটির বয়স 16 বছর পূর্ণ হইলে তাহাকে লইয়া গেলে কোনো অপরাধ হয় না। কোন ব্যক্তি যদি 18 বছরের কম বয়স্ক মেয়েকে বিবাহ করে তবে তাহার 1 বৎসর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে। কোন ব্যক্তি যদি ঢাকার বাহিরে যথাবিধি অনুমতি ব্যতিরেকে নাট্যাভিনয় করে তবে তিনি শাস্তি পাইবেন। প্রথম উদাহরণটি দণ্ডবিধির নির্দেশ ভঙ্গের অপরাধ, দ্বিতীয়টি একটি বিশেষ আইনের নির্দেশ ভঙ্গের অপরাধ এবং তৃতীয়টি স্থানীয় আইনের নির্দেশ ভঙ্গের অপরাধ। ধারা 3, বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধের জন্য যে কোনো বাংলাদেশে আইন বলে বিচারযোগ্য যে কোনো ব্যক্তির বাংলাদেশের বাহিরে সংগঠিত যে কোনো কার্যের জন্য এই বিধির বিধানসমূহ অনুসারে বিচার করা হইবে যেন অনুরূপ কার্য বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইয়াছে। ধারাটির বিশ্লেষণ। বাংলাদেশের বাহিরে যেই সকল বাংলাদেশী অবস্থান করেন তাহাদের উপরে আলোচ্য আইন অর্থাৎ দণ্ডবিধি আইন সর্বতোভাবে প্রযোজ্য। তাহারা বাংলাদেশের বাহিরে যদি এমন কাজ করেন যাহা বাংলাদেশের অপরাধ বলিয়া গণ্য হয় তাহা হইলে তাহারা অপরাধী বলিয়া বিচার্য হইবেন। ফ্রান্সের দ্বৈত যুদ্ধে অবতীর্ণ হওয়া অপরাধ নহে, কিন্তু কোন বাংলাদেশী যদি ফ্রান্সে এইরূপ বীরত্বপূর্ণ কাজে যোগদান করেন তবে তিনি পুরস্কৃত হইবার বদলে তিরস্কৃত হইবেন। বাংলাদেশের আইনে তাহার বিচার করা যাইবে। বিলাতে সকল ব্যভিচার অপরাধ নহে,
কোনো বাংলাদেশি পুরুষ যদি কোনো বাংলাদেশি স্ত্রীর সম্মতিক্রমে তাহার স্ত্রীর সহিত যৌন সঙ্গম করে এবং তাহার উক্ত কর্মে যদি স্বামী স্ত্রীর সম্মতি না থাকে, তবে উক্ত ব্যক্তি দণ্ডিত হইবে। এইরূপ কর্ম ইউরোপে হইলেও বাংলাদেশে শাস্তি পাইবে, কিন্তু ইউরোপবাসীর জন্য ইহা অপরাধ নহে। কিন্তু বাংলাদেশে কোন নাগরিক যদি উক্ত দেশে বসিয়া উক্ত কাজ করে, তবে তিনি নিরাপদ নহেন। বাংলাদেশের আইনে তাহার বিচার করা যায়। বাংলাদেশের বাহিরে অনুষ্ঠিত কাজের জন্য যদি তাহা বাংলাদেশের আইনে অপরাধ হয়, তাহাকে দণ্ডবিধির বিধান অনুযায়ী এমনভাবে বিচার করা হইবে যেন উক্ত কাজে তিনি বাংলাদেশে করিয়াছেন। আলোচ্য আইন প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সকল নাগরিক একই প্রকার ব্যবহার পাইবেন, বাংলাদেশের বাহিরে হোক বা অভ্যন্তরে হোক। যে কার্য বাংলাদেশের আইনে অপরাধমূলক, তাহার বিচার একইভাবে হইবে। প্রসঙ্গত ফৌজদারি কার্যবিধির 128 ধারা ব্যাখ্যা সহ উদ্ধৃত হইল। 188 ধারা বাংলাদেশের বাহিরে কৃত অপরাধের দায়িত্ব। যখন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের বাহিরে কোনো স্থানে কোনো অপরাধ করে, অথবা যখন কোনো ব্যক্তি বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা বিমানে, তাহা সেখানেই থাকুক না কেন, কোনো অপরাধ করে, তখন বাংলাদেশের যে স্থানে তাহাকে পাওয়া যাইবে, অপরাধটি সেই স্থানে করা হইয়াছে বলিয়া ধরিয়া লইয়া সেই সম্পর্কে তাহার বিরুদ্ধে ব্যবস্থা করা যাইতে পারিবে। তবে শর্ত থাকে যে এই অধ্যায়ের পূর্ববর্তী কোন ধারায় যাহাই থাকুক না কেন, সরকারের অনুমতি ব্যতীত উক্তরূপ কোনো অভিযোগ সম্পর্কে ইনকোয়ারি বাংলাদেশে হইতে পারিবে না। তবে আরো শর্ত থাকে যে এই ধারা অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইলে, অপরাধটি যদি বাংলাদেশে করা হইত, তাহা হইলে যদি উক্ত ব্যবস্থা একই ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য পরবর্তী ব্যবস্থার পক্ষে প্রতিবন্ধক হইত, তাহা হইলে উক্ত ব্যবস্থা বাংলাদেশের বাহিরে কোনো স্থানে কৃত একই অপরাধের জন্য তাহার বিরুদ্ধে 1974 সালে বিদেশি অপরাধী বহিঃসমর্পণ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের পক্ষে প্রতিবন্ধক হইবে। ব্যাখ্যা। দেশের বাহিরে সংগঠিত অপরাধের বিচারের জন্য দুই রকমের কেস এই ধারার অন্তর্ভুক্ত, যথা: 1. যখন অপরাধটি দেশের জল ও স্থল সীমানার বাহিরে সংগঠিত হয়, সেই ক্ষেত্রে। 2. এই দেশে রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা উড়োজাহাজ যখন অপরাধ সংগঠিত হয়, সেই কেস। উভয় ক্ষেত্রে বিচার সম্পন্নের জন্য সরকারের অনুমোদন লাগিবে। অনুমোদন সার্টিফিকেট ব্যতি রেখে বিচার সম্পন্ন করা নিষিদ্ধ, কিন্তু সার্টিফিকেট তদন্ত বা বিচার আরম্ভ হওয়ার পর দেখানো যাইতে পারে সার্টিফিকেট না লইয়া কেস দায়রা আদালতে প্রেরণ করা বেআইনি। বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধের সহিত জড়িত অপরাধীর বিচার করার এখতিয়ার বাংলাদেশের আদালতের আছে। যে কোনো বিদেশি ভারতের বাহিরে কোনো অপরাধ করিলে ভারতীয় আদালত বিচার করিতে পারে না। ধারা 4 অতিরাষ্ট্রীয় অপরাধ সমূহের প্রতি বিধির আওতা ও সম্প্রসারণ। এই বিধির বিধানসমূহ: 1. বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের বাহিরে যে কোনো স্থানে সংগঠিত যে কোনো অপরাধের প্রতিও প্রযোজ্য। 2. যেখানেই থাকুক না কেন, বাংলাদেশে রেজিস্ট্রিকৃত যে কোনো বিমান পোতাউড়ো যে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত কোনো অপরাধের প্রতি প্রযোজ্য। ব্যাখ্যা। এই ধারায় অপরাধ বলিতে বাংলাদেশের বাহিরে সংগঠিত এমন প্রত্যেক কার্য যাহা বাংলাদেশে সংগঠিত হইলে এই বিধির অধীন শাস্তিযোগ্য হইত অন্তর্ভুক্ত হইবে। উদাহরণ: ক. বাংলাদেশী নাগরিক ক উগান্ডায় একটি খুন সংগঠন করে, বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তাহাকে পাওয়া যাইবে তাহার বিচার করা যাইবে ও তাহাকে খুনের অপরাধে দণ্ডিত করা যাইবে। উদাহরণ: খ. জনৈক ইউরোপিয়ান ব্রিটিশ প্রজা খ রংপুরে একটি খুন সংগঠন করে, বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তাহাকে পাওয়া যাইবে তাহার বিচার করা যাইবে এবং তাহাকে খুনের অপরাধে দণ্ডিত করা যাইবে। উদাহরণ: গ. বাংলাদেশের সরকারের চাকুরিতে নিযুক্ত জনৈক বিদেশি নাগরিক
গ খুলনায় একটি খুন সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তাহাকে পাওয়া যাইবে তাহার বিচার করা যাইবে এবং তাহাকে খুনের অপরাধে দণ্ডিত করা যাইবে। উদাহরণ ঘ খুলনায় বসবাসকারী জনৈক ব্রিটিশ নাগরিক ঘ উমকে চট্টগ্রামে একটি খুন সংগঠনে প্ররোচিত করে। ঘ খুনের সহায়তায় অপরাধের দোষী সাব্যস্ত হইবে। 4 ধারার বিশ্লেষণ। আলোচ্য আইনের বিধানসমূহ সকল বাংলাদেশীর উপর প্রযোজ্য। আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশী বলিয়া পরিচিত। বাংলাদেশী যেখানেই অপরাধ করুক না কেন আলোচ্য আইন তাহার উপর প্রযোজ্য হইবে। যে বিমান বা পোত বাংলাদেশে রেজিস্ট্রিকৃত তাহার আরোহী যদি অপরাধ করেন তবে আলোচ্য আইন তাহার উপর প্রযোজ্য হইবে। বাংলাদেশের বাহিরে কৃত অপরাধ। যখন কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে কোনো স্থানে অপরাধ করেন এবং বাংলাদেশে অবস্থান করিতে থাকেন সে অবস্থায় তাহাকে সেই দেশে সমর্পণ করা যায় যে দেশে তিনি অপরাধ করিয়াছেন অথবা বাংলাদেশে তাহাকে বিচার করা যায়। দেশ বহির্ভূত এখতিয়ার। বাংলাদেশের আদালত বাংলাদেশের বাহিরে জলে স্থলে সংগঠিত অপরাধের বিচার করিতে অধিকারী। বর্তমান ধারা আদালতকে এই ক্ষমতা দিয়েছে। বাংলাদেশের বাহিরে মহাসমুদ্রে অর্ণব পথ বা জাহাজের মধ্যে অপরাধ সংগঠিত হইতে পারে। এই জাহাজ যদি বাংলাদেশে রেজিস্ট্রিকৃত হয় তবে তাহার উপর সংগঠিত অপরাধ আলোচ্য আইনে বিচারযোগ্য। এই বিধানের পিছনে যথেষ্ট কারণ রহিয়াছে। সমুদ্রগামী জাহাজকে আইন একটি ভাসমান দ্বীপ মনে করেন। এই দ্বীপের মালিক সেই দেশ যেই দেশের পতাকা উহা বহন করে। বিমানের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য। প্রসঙ্গত ফৌজদারি কার্যবিধির 188 ধারায় প্রণিধানযোগ্য। বাংলাদেশের বাহিরে বাংলাদেশী দ্বারা সংগঠিত অপরাধের বিচার হইবে বাংলাদেশের সেই আদালতে যে আদালতের এলাকার অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়। ধারা 5 এই আইনে কতিপয় আইনকে ক্ষুণ্ণ করিবে না। এই আইনের কোনো কিছুই প্রজাতন্ত্রের চাকুরিতে নিয়োজিত কর্মচারী বৃন্দ, সৈনিকগণ, নাবিকগণ, বৈমানিকগণের বিদ্রোহ ও পলায়নের শাস্তি বিধান সংক্রান্ত কোনো আইন অথবা কোনো বিশেষ স্থানীয় আইনের যে কোনো বিধান বাতিল, রদবদল, স্থগিতকরণ ও ক্ষুণ্ণকরণের জন্য অভিপ্রেত বলিয়া গণ্য হইবে না। ধারাটির বিশ্লেষণ। আলোচ্য আইনের 2 ধারায় বলা হইয়াছে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে এই বিধির বিধানসমূহের পরিবর্তী যে কার্য বা কার্য বিচ্যুতির জন্য দোষী গণ্য হইবে তাহার প্রত্যেক কার্য বা কার্য বিচ্যুতির জন্য এই বিধির অধীনে কিন্তু প্রকারান্তে নহে দণ্ডনীয় হইবে। আলোচ্য আইনের এই 2য় ধারা দণ্ডবিধি মূলক পূর্বেকার সমগ্র আইনের দণ্ড রদ করিয়া দেয়। অতঃপর বর্তমান ধারায় বলা হয় আলোচ্য আইন স্থানীয় বা বিশেষ আইনকে রদ করিবে না। সুতরাং আইন এই রূপ দাঁড়াইতেছে যে আলোচ্য দণ্ডবিধি এবং দেশে প্রচলিত স্থানীয় এবং বিশেষ আইন অপরাধের শাস্তি বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। বিশেষ ও স্থানীয় আইন। আলোচ্য আইনের 41 ও 42 ধারায় বিশেষ আইন ও স্থানীয় আইনের ব্যাখ্যা করা হইয়াছে। বিশেষ আইন তাহাকে বলে যাহা বিশেষ বিষয়ের ব্যাপারে নিবন্ধ। শুল্ক আইন, আফিম আইন, গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন প্রভৃতি আইন দ্বারা যে অপরাধ সৃষ্ট হয় তাহা বিশেষ আইনের পর্যায়ে পড়ে। স্থানীয় আইন বলিতে বাংলাদেশের কোনো অংশের প্রযুক্ত আইনকে বোঝায়। বিমানবন্দর আইন প্রভৃতি এই পর্যায়ে পড়ে। যখন কোনো স্থানীয় বা বিশেষ আইন দ্বারা কোনো কার্য বা কার্য বিচ্যুতিতে অপরাধ বলিয়া ঘোষণা করা হয় এবং উক্ত স্থানীয় বা বিশেষ আইন কি পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হইবে তাহা বলিয়া দেয়, সেই ক্ষেত্রে অন্যায়ভাবে কার্যক্রম পরিচালনা করা অবৈধ। বিশেষ আইনকে যদি স্বয়ং সম্পূর্ণ করিয়া প্রণয়ন করা হয়
তবে আলোচ্য দণ্ডবিধি বিশেষ আইনের কোন বিষয়বস্তুকে প্রভাবিত করিবে না। অবশ্য বিশেষ ও স্থানীয় আইন যদি দণ্ডবিধির অপ্রযোজ্যতা ঘোষণা না করে তবে দণ্ডবিধি কার্যকর থাকিয়া যায়। একই কার্য বা কর্মবিচ্যুতির ক্ষেত্রে দণ্ডবিধি আইনে এবং বিশেষ আইনে অপরাধ বলিয়া গণ্য হয়, সেই ক্ষেত্রে বিশেষ আইন প্রয়োগ করা উচিত। দণ্ডবিধি আইন বিশেষ আইনের অপরাধ বলিয়া গণ্য হয়, সেই ক্ষেত্রে বিশেষ আইন প্রয়োগ করা উচিত। দণ্ডবিধি আইন এবং বিশেষ আইনে বিরোধ বাধিলে বিশেষ আইন মর্যাদা পাইবে। কিন্তু একই ব্যক্তিকে দণ্ডবিধিতে এবং বিশেষ আইনে শাস্তি দেওয়া যাবে না। প্রসঙ্গত, জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারা এই পরিচ্ছেদের নীতিমালা দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞার মধ্যে পড়িলে প্রত্যেক ব্যক্তি অপরাধী হইবে। বাংলাদেশের মধ্যে দণ্ডবিধির বিধান ভঙ্গ করিলে ব্যক্তি বাংলাদেশী বা বিদেশী অপরাধী হইবে। বাংলাদেশের বাহিরে দণ্ডবিধির বিধান ভঙ্গ করিলে শুধু বাংলাদেশী অপরাধী হইবে। বাংলাদেশের বিমান বা প্রতারুড় সকল ব্যক্তি এই আইনের অধীন, তবে দণ্ডবিধি কোনো স্থানীয় বা বিশেষ আইনকে রদ করিবে না। প্রতিরক্ষা বাহিনী ও দণ্ডবিধি। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং রাষ্ট্রীয় চাকরিতে নিয়োজিত কর্মচারীদের বিদ্রোহ বা পলায়ন বিধান সংক্রান্ত আইন দণ্ডবিধির উপর স্থান পাইবে। প্রতিরক্ষা বাহিনীতে নিয়োজিত ব্যক্তিদের বিদ্রোহ এবং পলায়নের ব্যাপারে বাংলাদেশে 3 বাহিনীর জন্য 3টি আইন আছে, যেমন আইনগুলি দণ্ডবিধি দ্বারা প্রভাবিত হইবে না।